দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি দেখলাম স্কুল ব্যাংকিং সারা জাগানো বলা চলে 2010 সাল থেকে। সেটি বলা চলে যে এক যুগেও সেইভাবে সারা আমরা কিন্তু দেখতে পেলাম না প্রতিবেদনে। অর্থাৎ আবার এক বছর আমরা দেখছি যে 112 কোটি টাকার মতো কমেও গেছে। তো সব মিলে আসলে স্কুল ব্যাংকিংকে জাগ্রত করার জন্য কি করা দরকার, কি মনে করেন? আচ্ছা, স্কুল ব্যাংকিং কনসেপ্টটা স্কুল ব্যাংকিংয়ের আসপেক্টিংয়ে দেখতে হবে না, এটা দেখতে হবে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের দৃষ্টিকোণ থেকে। তৎকালীন সময়ে বাংলাদেশ ব্যাংকের যারা ম্যানেজমেন্টে ছিলেন তারা এটা চালু করেছেন। এটা শুধু স্কুল ব্যাংকিং না, বিভিন্ন ধরনের ব্যাংকিং আপনার দরিদ্র জনগণের জন্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, এইরকমই কৃষকদের জন্য এদের 10 টাকা ফার্মার্স অ্যাকাউন্ট ছিল। যাই হোক, তো স্কুল ব্যাংকিংটা ওই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। স্কুল ব্যাংকিং আমি জাস্ট স্কুলে গেলাম, আমাদের ব্যাংকাররা স্কুলে যায়, সেখানে ছাত্রদের টিউশন ফিটা নেয়, তারপরে অন্যান্যভাবে কিছু মানে ছাত্রদের বাবাদের কাছ থেকে কিছু ডিপোজিট কালেক্ট করে। দিস ইজ নট দ্য অবজেক্টিভ অফ স্কুল ব্যাংকিং। স্কুল ব্যাংকিংয়ের অবজেক্টিভ হওয়া উচিত ছিল, বা হওয়া মানে তখন যেটা নিয়ে আলোচনা হতো সেটা হচ্ছে যে ছাত্রদের মধ্যে কীভাবে সেভিংস হ্যাবিট ডেভেলপ করা এবং ছাত্ররা কোথায় সেভিংসটা রাখবে সে সমস্ত ইনফরমেশন ছাত্রদেরকে দেওয়া। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা সেভিংস ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে এগুলোর বেনিফিট কি, এইগুলো ছাত্রদেরকে জানানো, এগুলো ছিল মূল অবজেক্টিভ। কারণ ছাত্রদেরকে যদি এগুলো যদি জানাতে পারতাম আমরা, তাহলে কিন্তু ডেফিনেটলি স্কুল ব্যাংকিং সাস্টেনেবল হতো। এখন যে আপনি দেখছেন যে টাকা উইথড্র হচ্ছে বা টাকা কমে যাচ্ছে, এগুলোর পিছনে মূল কারণ হচ্ছে যে এটার যে মূল প্রিকন্ডিশনটা ফাইন্যান্সিয়াল এডুকেশন, ওইটা কিন্তু হয়নি। ওই ব্যাংকিংটাই হয়েছে, ফাইন্যান্সিয়াল এডুকেশন। কিন্তু স্কুল ব্যাংকিংয়ে টিকে রাখার জন্য যেটা দরকার ফাইন্যান্সিয়াল এডুকেশন, ওই এডুকেশনটা হয়নি স্কুলে। এটা আসলে কেন্দ্রীয় ব্যাংক কিংবা অন্যান্য ব্যাংক কতটুকু কাজ করছে? আমরা জানি অনেক ব্যাংক কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংক তো আসলে একটা পলিসি দিতে পারে, এগুলো তো ব্যাংকারদের উদ্যোগ নিতে হবে, তাই না? ব্যাংকাররা যদি এই ছাত্রদের জন্য আপনার এই কী বলে ধরেন সঞ্চয় মেলা করতো, স্কুলে যে সঞ্চয়ের কী ইম্পর্টেন্স, স্কুল ব্যাংকিংয়ের কী ইম্পর্টেন্স, স্কুল ব্যাংকিংকে একেবারে সাধারণ একটা ব্যাংকিংয়ের মতো করে দেখাটা ঠিক না। স্কুল ব্যাংকিংয়ের মধ্যে যে ছেলে মেয়েদের একটা সঞ্চয়ের হ্যাবিট, এই যে আমাদের দেশে যে আমাদের সঞ্চয়ের হ্যাবিট যে কম, এগুলো তো স্কুল লেভেল থেকে শুরু করতে হবে সমস্ত আমাদের লেখাপড়া। তো এই ছেলে মেয়েদের মধ্যে সঞ্চয়ের হ্যাবিট তৈরি করা, পরিবারের মধ্যে সঞ্চয় হ্যাবিট তৈরি করা, এটার বেনিফিটগুলো তুলে ধরা, ওই কার্যক্রমগুলো হাতে না নিলে স্কুল ব্যাংকিংয়ের কার্যক্রম শুধু ব্যাংকিং নাম দিয়ে এটা সফল হবে না। ব্যাংকগুলো কি মনে করে যে স্কুল ব্যাংকিংয়ে তারা খুব বেশি লাভজনকের কাতারে যাচ্ছে? তারা তো সব ক্ষেত্রেই লাভ দেখে, এত লাভ দেখলে হবে না। স্কুল ব্যাংকিং একটা সামাজিক আন্দোলন, বুঝছেন? সিএসআর আমরা বলতে পারি। হ্যাঁ, না, এইখান থেকে লাভ হবে এটা লং টার্মে। এখান থেকে ধরেন আমাদের দেশে এখনও দেখবেন আমাদের যে ন্যাশনাল সেভিংস রেট, এটা অনেক কম অন্যান্য দেশের তুলনায়। যে সমস্ত দেশে বেশি, তো সে সমস্ত দেশে যেয়ে দেখেন এই সমস্ত ফাইন্যান্সিয়াল এডুকেশন কিন্তু স্কুল থেকে দিয়ে আসছে ছেলে মেয়েদের, তাই না? সুতরাং এই ফাইন্যান্সিয়াল এডুকেশনটা যদি আমরা স্কুল থেকে দিয়ে আসতে পারি, তবেই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা প্রোগ্রামটা যে নামই হোক না কেন সাকসেসফুল হবে। আর একটা বিষয় আমরা যেটা পেলাম যে অভিভাবকদের যে কথাগুলো আসছে যে বাড়তি ব্যয়, মূল্যস্ফীতি, তারা চাপে পড়েছে, সব মিলে এখানে কি আসলে তার মানে এটাতে ইন্ডিকেট করে যে আসলে এখানে সব মানে প্যারেন্টসরা টাকা পয়সা জমাচ্ছে, আসলে তা না। স্কুল ব্যাংকের উদ্দেশ্য প্যারেন্টসদের না, স্কুল ব্যাংকের ফোকাস হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সেভিংস হ্যাবিট ডেভেলপ করা। এই ছেলেদেরকে বা আমরা যে 1 টাকা 2 টাকা করে দেয় প্রত্যেক দিন, ঠিক না? সেখান থেকে হাউ টু সেভ, সেখান থেকে সে 4 আনা পয়সা জমাবে, তাই না? সেখান থেকে সে 1 টাকা জমাবে। স্কুল ব্যাংকিংয়ের কথাটা ছিল সেই রকম। এখানে আজকাল আমরা দেখতেছি সব প্যারেন্টসরাই টাকা রাখে আবার টাকা তুলে নেয়, এইটা তো স্কুল ব্যাংকিংয়ের কথা ছিল না। আমরা একটু অন্যান্য ব্যাংকিং খাতের অন্যান্য পরিসরের কথা বলি। সেটা হচ্ছে প্রায় 20 লাখ কোটি টাকার মতো আমাদের মানে আমানত সংগ্রহ হচ্ছে ব্যাংক শাখায়। সেক্ষেত্রে এখন যে অবস্থা, আমাদের খেলাপি থেকে শুরু করে বিভিন্ন যে দুরবস্থা ব্যাংকে, এখান থেকে বের হয়ে আসার যে একটা নতুন করে সংস্কার আন্দোলন চলছে, সেটি আসলে কতদূর কী অবস্থা, কীভাবে দেখছেন এখন? না, ব্যাংকিংয়ের তো ঘুরে দাঁড়াতেই হবে, এইভাবে তো ব্যাংকিং চলতে পারে না। ব্যাংকিং এটা আমরা বলি একটা ইটস এ সিস্টেমেটিক এফোর্ট, তাই না? এখানে ব্যাংকের প্রত্যেকটা কাজকর্ম আইন কানুনের মধ্যে দিয়ে পরিচালিত হয়। তো সুতরাং ব্যাংকিং ঘুরে দাঁড়াতে গেলে প্রথম কথা হলো আপনাকে কমপ্লায়েন্স করতে হবে, তাই না? আপনি জনগণের কাছ থেকে ডিপোজিট নেবেন, এখন যখন সে টাকাটা ফেরত চায় তখন তাকে দিতে হবে, এবং সে যাতে আপনি যাতে টাকাটা ফেরত দিতে পারেন সেই জন্য বাংলাদেশ ব্যাংক বলে দিচ্ছে আপনাকে সিআরআর রাখতে হবে, এসএলআর রাখতে হবে, আপনি সেভাবে রাখেন।
বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে বাকি টাকাটা আপনি লেন্ডিং করবেন, ঠিক আছে, তবে আপনার আপনার অ্যাডভান্স ডিপোজিট রেশিও এত পার্সেন্টের উপরে হবে না। এই কমপ্লায়েন্সগুলো করলে ডেফিনেটলি আসলে ব্যাংকিং ভালো মতো চলবে। কিন্তু এখন আমাদের দেশে যে আইন কানুন নাই তা না, আইন কানুন প্রত্যেকটা ব্যাপার আছে, কিন্তু আইন কানুনগুলোর কোনো আপনার কোনো কার্যকর আপনার ইমপ্লিমেন্টেশন নাই। এবং যার জন্য আপনি বাংলাদেশ ব্যাংকে সবসময় রেসপন্সিবল করতে পারেন, যে কারণ বাংলাদেশ ব্যাংকে এগুলো ঠিকমতো দেখাশোনা করে না বা দেখাশোনা করতে পারে না বা চাপের মুখে থাকে, এইগুলো যাতে না দেখতে হয়। তো এগুলো তো ঠিক না। ব্যাংকিং ইজ এ ভেরি সিস্টেমেটিক ওয়ার্ক, এবং এটা 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 একদম এইখানে কমপ্লায়েন্স ছাড়া কোনো এই ব্যাংকিং ডেভেলপ করবে না। স্যার, আপনি গবেষণা প্রতিষ্ঠানে ছিলেন, সেক্ষেত্রে বিআইবিএম থেকে আপনারা প্রতিনিয়ত বলা চলে যে আমরা দেখেছি যে রিপোর্ট উপস্থাপন হতো, রিপোর্ট পাবলিশ হতো, আপনারা সেমিনার করতেন, সভা করতেন বিভিন্নভাবে ব্যাংক খাতকে আরও বেশি যুগোপযোগী করা এবং কনসার্ন করার জন্য। সেই জায়গা থেকে আপনারা যে রিপোর্টগুলো প্রকাশ করতেন, তৎকালীন ব্যাংকিং সিস্টেমে যারা ছিল, ব্যাংকিং ব্যবস্থায় যারা ছিল, তারা কতটুকু আসলে রিসিভ করতে এবং সেটা পরিপালনে যেত? এইগুলো শুধু সেমিনারের মধ্যেই থাকতে হচ্ছেন। আমরা আমাদের কাজকর্ম করতাম, সেমিনারের মধ্যেই থাকতো, সেমিনারে লোকজন আসতো, ভালো ভালো আলাপ আলোচনা হতো, রিকমেন্ডেশন নিত, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা দেখতাম না। ইমপ্লিমেন্টেশন আমরা সবসময় পিছিয়ে ছিলাম। তো এখনও এই সমস্ত কথাবার্তাগুলো যে বলা হয়, তো এগুলো ঠিকমতো ইমপ্লিমেন্ট হয়, এগুলো গ্রহণ করে এগুলো ঠিকমতো ইমপ্লিমেন্ট করা, এগুলোর ব্যাপারে খুব একটা আমাদের রেগুলেটর বলেন বা যারা অ্যাক্টিভিস্ট, তারা কেউ অতটা উদ্যোগী না। এখন কি অবস্থা দেখছেন এবং ইন ফিউচার কি মনে করছেন ব্যাংক কি হবে? এখনকার অবস্থা তো ভালো না, তবে আমি যেটা মনে করি এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর জন্য সর্বোপরি আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সব কিছুর উপরে, সেটা হচ্ছে যে সরকারের একটা কমিটমেন্ট, একটা পলিটিক্যাল কমিটমেন্ট, যে আই ওয়ান্ট টু মেক দিস সেক্টর টার্ন অ্যারাউন্ড। আমি এই সেক্টরটাকে টার্ন অ্যারাউন্ড করি, সরকারের একটা এই কমিটমেন্ট কিন্তু এনাও। কারণ আসলে তো আমি বললাম তো এই ধরনের মানে সৎ উদ্দেশ্য বা সৎ সাহসটা আমরা কিছু দেখি না। এখন সরকারের যদি কমিটমেন্ট থাকে তাহলে ডেফিনেটলি এই নিয়ম কানুনগুলো ইমপ্লিমেন্ট করা এবং এগুলো যারা নাকি ব্যাংক ব্যবসা করছে তাদেরকে বাধ্য করা নিয়ম কানুনগুলো পরিপালন করতে, এগুলো খুব একটা কষ্টের বিষয় না। এগুলো বাংলাদেশ ব্যাংক, এবং তার জন্য কি করতে হবে, তার জন্য বাংলাদেশ ব্যাংকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ ব্যাংক ইটস এ ভেরি আপনার খুবই একটা দুর্বল একটা কাঠামো। তারা সব কিছু আইন কানুন আছে, সব কিছু আপনার আইন কানুন দিচ্ছে, কিন্তু কেউ ইমপ্লিমেন্ট করছে না, এবং তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক তেমন কোনো মানে ব্যবস্থাও নিতে পারছে না। আবার মাঝে মাঝে অবশ্য বাংলাদেশ ব্যাংকের পলিসিগুলো ওই তাদেরই ফেভারে যায়। তো এই সব কিছু মিলে আসলে এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সোজা কথা। এটা একটা কমপ্লায়েন্ট অ্যাক্টিভিটি, এখানে রেগুলেশন আপনার সাংঘাতিক ইম্পর্টেন্ট, এবং এটাকে অ্যাপ্লাই করতে হবে, এবং এটাকে আমার মনিটর করতে হবে, এবং এগুলো যাতে ঠিকমতো ইমপ্লিমেন্টেড হয় সেদিকে দেখাশোনা করতে হবে। একটা বিষয় জানতে, সেটা হচ্ছে অর্থ আদালত। আমাদের খেলাপি ঋণ আদায়ে বড় একটা ভূমিকা রাখার কথা ছিল, বাট অর্থ আদালতে শুধু মামলার পর মামলা শুধু জট বাড়ছেই। এর থেকে উত্তরের পথ কি? এটিকে আরও কতটা অ্যাক্টিভ করা যায়, কিভাবে করা যায়? অর্থ ঋণ আদালত তো একটা টুল, তাই না, যে আসলে আপনার ঋণটা খেলাপি হলে কীভাবে এটা উদ্ধার করবেন, তাই না। আসলে আমরা যেটা সবসময় বলি যে শুধু অর্থ ঋণ আদালতের উপর আপনারা কেন ডিপেন্ড করেন। আমাদের কথা হচ্ছে যে আপনি পুরো মানে পুরো ভলিউমটাকে আপনি দুই ভাগে ভাগ করেন, ঋণের ভলিউমটা, মানে খেলাপি ঋণটাকে এটা দুই ভাগে ভাগ করেন। একটা হচ্ছে আপনার ইচ্ছাকৃত খেলাপি, একটা অনিচ্ছাকৃত খেলাপি। তো যারা ইচ্ছাকৃত খেলাপি তাদের অর্থ ঋণ আদালতে নেন না কোন আদালতে নেন, দে ডোন্ট কেয়ার। তারা জানে এগুলোর ফাঁকফোকর অনেক কিছু আছে, সেগুলোতে আমরা বেরিয়ে যাবো, তাই না। তো আসলে যারা নাকি ইচ্ছাকৃত খেলাপি তাদেরকে আপনি এই অর্থ ঋণ আদালতে নিয়ে কিছু করতে পারবেন না। তাদের জন্য অন্য মেজার্স আছে, তাদের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স, তাদের জন্য অন্যভাবে আপনি আগাবেন। আর যারা নাকি হ্যাঁ, এটা তো সব দেশে করে, যেমন ইন্ডিয়াতে করে। ইন্ডিয়াতে তো নিয়মই হচ্ছে যে প্রত্যেকটা ব্যাংকে তার সেন্ট্রাল ব্যাংকে যখন স্টেটমেন্ট পাঠাতে হয়, ব্যাংকগুলো বলে দিবে যে দিজ আর মানে উইলফুল ডিফল্টার, দিজ আর আনউইলফুল ডিফল্টার। এখন আপনি আনউইলফুল ডিফল্টারদেরকে আপনি ট্রিটমেন্ট দিতে পারেন, তাই না, এবং তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার রাস্তাটাও আবার একটু ডিফারেন্ট। এই আনউইলফুল ডিফল্টারদের কাছ থেকে কিন্তু আপনি টাকা পয়সা উদ্ধার করতে পারবেন, তাই না। সেই জন্য কী করতে হবে, আমরা বলেছি, সবসময় বলি যে প্রত্যেকটা ব্যাংকে একটা আপনার লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট থাকতে হবে। এই লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে তাদের সাথে আলাপ আলোচনা করে বসে তাদেরকে প্রেসক্রাইব করে যে তোমরা এইভাবে আগাও।
কারণ তারা তো ফেরত দিতে উৎসাহী, কিন্তু তারা তো পারতেছে না, তার ব্যবসা চলতেছে না, তার র মেটেরিয়ালস পাচ্ছে না, তার মার্কেটিং হচ্ছে না, তার বিভিন্ন প্রবলেমের জন্য ইলেকট্রিসিটি পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, এই সমস্ত কারণে। সুতরাং তার কাছ থেকে আপনি টাকা পয়সা উদ্ধার করতে পারবেন, কিন্তু উইলফুল ডিফল্টার ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল। তাদের কাছ থেকে আপনি টাকা পয়সা উদ্ধার করা খুবই, সে তো ইচ্ছাকৃত খেলাপি হয়েছে, তাই না? সে জানেই আমি টাকাটা ফেরত দিব না। সুতরাং তাকে আপনি ওই লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্টের মতো ডিপার্টমেন্ট দিয়ে, সফট ডিপার্টমেন্ট দিয়ে হ্যান্ডেল করা যায়, তাকে খুব হার্ডলি আপনাকে হ্যান্ডেল করতে হবে। তার জন্য দরকার হলে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সে যাওয়া লাগবে। তার জন্য দরকার হলে আপনি একটা এএমসি করেন, যে ঠিক আছে ওই লোনগুলো এএমসিকে দিয়ে তারপরে গভর্নমেন্ট তার বিরুদ্ধে অ্যাকশনে যাক। স্যার অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম স্কুল ব্যাংকিং সহ ব্যাংকিং অন্যান্য ক্ষেত্রে। আমাদের সাথে স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত ছিলেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী।